ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট মানে আমরা যাকে আইএসআই নামে চিনি সেটা তো শুধু একটা প্রতিষ্ঠান নয়, ভারতের গর্ব। কিন্তু এখন এই কিংবদন্তি প্রতিষ্ঠানকে ঘিরেই একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছে। চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। ভাবুন একবার, এই কথাটার ওজন কতটা। ভারতের বৈজ্ঞানিক চিন্তা আর নীতি নির্ধারণের মেরুদণ্ড। এই একটা বাক্যই বলে দেয় আইএসআই এর সম্মান আর ঐতিহাসিক গুরুত্ব ঠিক কোন জায়গায়। এটা শুধু একটা কলেজ বা ইউনিভার্সিটি নয়, তার চেয়েও অনেক অনেক বড় কিছু। তো প্রশ্নটা আসেই, এত বড় একটা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে হঠাৎ কেন এত প্রশ্ন উঠছে? আসলে সরকার একটা নতুন বিল এনেছে। বলা হচ্ছে এর উদ্দেশ্য হল প্রতিষ্ঠানকে আরও আধুনিক করা, আরও কার্যকর করে তোলা। কিন্তু এই বিলকে কেন্দ্র করেই এমন এক প্রতিবাদের ঝড় উঠেছে যা কিনা এই প্রতিষ্ঠানের মূল অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আচ্ছা, তাহলে আসুন একটু গভীরে যাওয়া যাক। এই যে এত বড় একটা বিতর্ক, এটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে ভারতে আইএসআই এর ভূমিকাটা ঠিক কী এবং কেন এটা এতখানি অনন্য। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় আইএসআই শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা ভারতের ডেটা পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর। ভাবা যায় পিসি মহালানোবিশ, রবীন্দ্রনাথ ঠাকুর, এসএন বোসের মতো মানুষেরা এর সঙ্গে জড়িত ছিলেন। দেশের দারিদ্র্য, বেকারত্বের মতো জরুরি সব পরিসংখ্যান এখান থেকেই তৈরি হয়। আর বিশ্বজুড়ে স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স বা কম্পিউটার সায়েন্সে এর নাম তো এক ডাকে সবাই চেনে। এবার তাহলে মূল সংঘাতের জায়গায় আসা যাক। লড়াইটা হচ্ছে মূলত দুটো ভাবনার মধ্যে, স্বশাসন বনাম নিয়ন্ত্রণ। একদিকে ১৯৫৯ সালের আইন, যা প্রতিষ্ঠানকে স্বাধীনতা দিয়েছিল, আর অন্যদিকে প্রস্তাবিত ২০২৫ সালের বিল, যা সেই স্বাধীনতা খর্ব করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেখুন পরিবর্তনটা কতখানি, মানে আকাশ-পাতাল তফাত। ১৯৫৯ সালের আইনে ক্ষমতা ছিল শিক্ষাবিদদের হাতে, একটা একাডেমিক কাউন্সিলের হাতে, আর আইএসআই সোসাইটি ছিল এর ঐতিহ্যের অভিভাবক। কিন্তু নতুন বিলে কি হচ্ছে? একটা সরকার নিয়ন্ত্রিত বোর্ডকে প্রায় সব ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে ক্ষমতার হস্তান্তর, ঠিক এখানেই তো যত উদ্বেগের শুরু। ফ্যাকাল্টি আর প্রাক্তনীদের এই একটা কথাই হয়তো পুরো ভয়টাকে ধরিয়ে দিচ্ছে। তাদের আশঙ্কা, এই বিল পাস হলে আইএসআই আর একটা স্বাধীন একাডেমিক প্রতিষ্ঠান থাকবে না, হয়ে উঠবে একটা সরকার নিয়ন্ত্রিত কর্পোরেট সংস্থা। এই যে শাসনের ধরনে বদল আসছে, এখান থেকেই মূলত তিনটে বড় উদ্বেগের জন্ম হয়েছে। শিক্ষা মহলে এখন এই তিনটে বিষয় নিয়েই সবচেয়ে বেশি আলোচনা আর আশঙ্কা। প্রথম আর সবচেয়ে বড় ভয়টা হল বাণিজ্যিকরণ। সোজা কথায় বললে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য জ্ঞানচর্চা আর গবেষণা থেকে সরে গিয়ে টাকা রোজগারের দিকে চলে যাওয়ার একটা প্রবল আশঙ্কা তৈরি হচ্ছে। বিলের একেবারে প্রথম ড্রাফটে এই লাইনটা ছিল, যা নিয়ে তীব্র বিতর্ক হয়। বলা হয়েছিল প্রতিষ্ঠানকে আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে। সমালোচকরা বলছেন, যদিও পরে এই লাইনটা সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিলের ভেতরের ভাবনাটা নাকি একই রয়ে গেছে। আর এর ফল কি হতে পারে? আশঙ্কা করা হচ্ছে যে টাকা রোজগারের জন্য নতুন নতুন পেইড কোর্স চালু করার চাপ বাড়বে। এর ফলে বি স্ট্যাট বা বি ম্যাথের মতো বিখ্যাত বিনামূল্যে কোর্সগুলো, যেখানে ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড পায়, সেগুলো হয়তো বন্ধ হয়ে যাবে। মৌলিক গবেষণার জায়গা নেবে লাভজনক চুক্তিভিত্তিক কাজ। আর সব মিলিয়ে শিক্ষা হয়ে উঠবে ব্যয়বহুল, যা সামাজিক ন্যায় বিচারের পরিপন্থী। আর এখানে দ্বিতীয় উদ্বেগটা আসছে। আইএসআই-এর ঐতিহ্যটাই হল এখানে মেধার জোরে সুযোগ পাওয়া যায়, টাকার জোরে নয়। কিন্তু প্রতিষ্ঠান যদি একটা প্রায় কর্পোরেট সংস্থার মতো হয়ে যায়, তাহলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য দরজাটা হয়তো বন্ধ হয়ে যাবে। আর ৩ নম্বর উদ্বেগটা হল ঐতিহ্যের সঙ্গে বিচ্ছেদ। যে আইএসআই সোসাইটি এতদিন ধরে এই প্রতিষ্ঠানের শাসন আর আদর্শের রক্ষক ছিল, তাকেই কিনা একটা সরকারি বোর্ডের অধীন করে দেওয়া হচ্ছে। অনেকেই এটাকে আইএসআই-এর মূল আদর্শের সমাপ্তি বা একটা যুগের অবসান হিসাবে দেখছেন। বেশ, এই তো গেল উদ্বেগের কথাগুলো। এবার দেখা যাক এই বিলের বিরুদ্ধে আইএসআই-এর ভেতরের এবং বাইরের মানুষেরা কিভাবে একজোট হয়ে প্রতিবাদ করছেন। মানে কারা কারা প্রতিবাদে সামিল হয়েছেন, সেই তালিকাটা দেখলেই বোঝা যায় ব্যাপারটা কত বড়। শুধু বর্তমান আর প্রাক্তন অধ্যাপক বা ছাত্রছাত্রীরাই নন, সঙ্গে আছেন কর্মীরা, ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা, এমনকি সাংসদ, পৌর প্রতিনিধি, নাগরিক সমাজের মানুষজনও, এনএসএস আর এনএসওর প্রতিনিধিরাও এসেছেন। মানে সমাজের প্রায় সব স্তর থেকেই একটা ঐক্যবদ্ধ প্রতিবাদ উঠে এসছে। আর এই এত বড় প্রতিবাদ সভা থেকে একটাই দাবি উঠেছে, খুব স্পষ্ট আর জোরালো। কোনো রকম আপোষ নয়, এই বিলটার সঙ্গে সঙ্গে প্রত্যাহার করতে হবে। তো দাবি তো তোলা হলো, কিন্তু এরপর কি?
বিলটাকে আটকানোর জন্য প্রতিবাদীরা ঠিক কি আইনি আর রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন, চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। তাদের কৌশলটা বেশ গোছানো, 3 ধাপে এগোনোর পরিকল্পনা। প্রথমত, প্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিলগুলোতে আনুষ্ঠানিক প্রস্তাব পাশ করে বিরোধিতার একটা পাকাপোক্ত নথি তৈরি করা। দ্বিতীয়ত, সংসদীয় ব্যবস্থার সাহায্য নেওয়া, মানে পার্লামেন্টারি কমিটিতে স্মারকলিপি জমা দেওয়া। আর সবশেষে বিলটা যদি আইন হয়ে যায় তাহলে একাডেমিক স্বাধীনতা আর সাম্যের অধিকারের ভিত্তিতে আদালতে যাওয়া। আর এই কৌশলে একটা বড় শক্তি যোগ করেছেন সাংসদ সৌগত রায়। তিনি কথা দিয়েছেন যে লোকসভাতেও এই বিল প্রত্যাহারের বিষয়টি তুলবেন। এর ফলে লড়াইটা শুধু একাডেমিক মহলে আটকে না থেকে জাতীয় রাজনীতির স্তরে পৌঁছে গেছে। সবশেষে এই পুরো বিতর্কটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা প্রতিষ্ঠানের আসল মূল্য কি? তার ঐতিহাসিক ঐতিহ্য আর সামাজিক অবদানে, নাকি তার আর্থিক স্বনির্ভরতার কর্পোরেট মডেলে? এই প্রশ্নের উত্তরের ওপরই হয়তো আইএসআই এর ভবিষ্যৎ নির্ভর করছে।